ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস সেট অন এরর কারেকশন। কারণ অনেকেই বলেছে, আমাদের কমেন্ট করেছে যে এরর কারেকশনের জন্য বেশ কিছু ক্লাস নেওয়ার জন্য, তো সেই কারণে এই ক্লাসগুলো নেওয়া। তো ক্লাসে আসি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনগুলো কোনো ডিভিশন করিনি, একদম একটা পুরো সেন্টেন্স লিখেছি। এখান থেকে তোমাকে এররটা ফাইন্ড আউট করতে হবে। কি আছে? উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার সিন্স উই ওয়ার চিলড্রেন। কেমন? তাহলে উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার, খেয়াল করে দেখো সেন্টেন্সটা, যে ওয়ার্ডটা রয়েছে নোয়িং, কি জানি আমরা না, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে ফর্মটা হয়, এখানে যেমন নোয়িং করা আছে, যদিও এটা ভুল, তো ভার্বের সাথে আইএনজি যে ফর্ম, তার একটা গ্রামাটিক্যাল যে নেম, তাকে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম। PROGRESSIVE, প্রোগ্রেসিভ ফর্ম বলা হয়। কারণ আমরা কি জানি, ভার্বের তিনটে ফর্ম, একটা হচ্ছে V1 প্রেজেন্ট, V2 পাস্ট, V3 পাস্ট পার্টিসিপল, আর যেটাকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করি V4ও বলা হয় অনেক সময়। এই ফর্মটার অ্যাকচুয়াল নাম হচ্ছে প্রোগ্রেসিভ ফর্ম। এবার ভার্বের সাথে আইএনজি হলে সেটা জেরান্ড হয়, সেটা নাউন। ভার্বের সাথে আইএনজি হলে পার্টিসিপল হয়, সেটা অ্যাডজেক্টিভ। আমি বলছি ভার্ব হতে হবে সেটা। কি করে আইডেন্টিফাই করবো প্রোগ্রেসিভ ফর্মকে? আইডেন্টিফাই করাটা সহজ উপায় হচ্ছে, আগে অক্সিলারি ভার্ব থাকবে, পরে যদি ভার্ব আইএনজি থাকে, তাহলে জানবে এটা প্রোগ্রেসিভ ফর্ম। যেমন আই অ্যাম প্লেইং, দেখো অ্যামটা অক্সিলারি, প্লেইং তাহলে প্রোগ্রেসিভ ফর্ম। কেমন? তাহলে ভার্ব উইথ আইএনজি যে ফর্ম, তাকে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম। এবার বেশ কিছু ভার্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে নো, যেটাকে আমরা কখনো প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করতে পারি না, অর্থাৎ নো এর সাথে কখনো আইএনজি হয় না। ঠিক আছে? এরকম আর কি কি ভার্বস গুলো আছে যাদের সাথে আইএনজি হয় না? নো একটা তো ডেফিনেটলি পেলাম, নো। ঠিক আছে, সি আছে, থিঙ্ক, বিলিভ, BELIEVE, BELIEVE, বিলিভ। কেমন? ফরগেট, রিমেম্বার, সাপোজ। ঠিক আছে, এবার এদিকে চলে আসি। ডিজায়ার, কেয়ার, উইশ, ওয়ান্ট, লাভ, লাইক, হেট, ডিসলাইক। ঠিক আছে, এটসেট্রা। এই যে ভার্বস গুলো বললাম, এই ভার্বস গুলোর সাথে কখনো আইএনজি ইউজ করতে পারবো না, অর্থাৎ ভার্বস গুলোকে আমরা প্রোগ্রেসিভ ফর্মে ইউজ করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য নো এর সাথে কখনো আইএনজি ইউজ করতে পারবো না। এবার যেহেতু হ্যাভ আছে, সেই কারণে তোমাকে V3 ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ উই হ্যাভ বিন নোন। আনসারটা হবে উই হ্যাভ বিন নোন। কেমন? এই পার্টটাতেই ভুলটা আছে। নেক্সট কোয়েশ্চেনেতে আসি। কেমন? তাহলে তোমরা কি মনে রাখবে যে প্রোগ্রেসিভ ফর্ম কোন কোন ভার্বগুলোর সাথে ইউজ করা যায় না, সেই ভার্বসগুলোকে মনে রাখো। কেমন? এই যে ভার্বসগুলো বললাম, এই ভার্বসগুলোর সাথে কখনো আইএনজি হয় না, এটা মনে রাখবে। হ্যাভিং ফাউন্ড আ পিস অফ চিজ, টু ক্যাটস, কটা ক্যাটস আছে? টু ক্যাটস, তাহলে দুটো ক্যাটস আছে, তাহলে টু ক্যাটস went to a dog to divide among them। খেয়াল করে দেখো, among আর between এর একটুখানি পার্থক্য বলি। amongটাকে ইউজ করা হয় more than টু এর ক্ষেত্রে, আর between কে ইউজ করা হয়, আর একটুখানি আমি লিখি amongst। among আর amongst মিনিংটা সেম,
এর মধ্যে একটা ডিফারেন্স আছে, আগে এটা বলে নিই, তারপরে আমরা বিটুইনে আসবো। তাহলে অ্যামাং আর অ্যামাংস্ট দুটোই মোর দ্যান টু এর ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যামাংস্ট মোর দ্যান টু, অ্যামাংস্ট মোর দ্যান টু। ডিফারেন্স কোথায়? যখন আমরা অ্যামাং ইউজ করব তারপরে কনসোনেন্ট থাকবে, আর অ্যামাংস্ট যখন ইউজ করব তারপরে ভাওয়েল থাকবে। এটাই হচ্ছে ডিফারেন্স। যেমন ধরো বললাম ডিভাইড the mangoes among them। দেখো এখানে টিটাকে নিচ্ছি, টিটা কি? ভাওয়েল, এই সরি, টিটা হচ্ছে কনসোন্যান্ট। যদি এই জায়গায় ভাওয়েল থাকে তাহলে আমরা অ্যামাংস্ট ইউজ করতে পারি। যেমন সেম কনসেপ্টের এই সেম কোয়েশ্চেনটা লিখছি, ডিভাইড দ্য ম্যাঙ্গোস amongst us। দেখো ইউটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য amongst। এটা হচ্ছে অ্যামাং আর অ্যামাংস্টের ডিফারেন্সটা। এবার বিটুইনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? তাহলে অ্যামাং হচ্ছে মোর দ্যান টু, আর বিটুইন ফর দ্য টু। তাহলে দুয়ের ক্ষেত্রে হয় বিটুইন, মোর দ্যান টু হলে হয় অ্যামাং। আর অ্যামাং আর অ্যামাংস্টের পার্থক্য যেটা বললাম এইটা, ঠিক আছে? তাহলে এখানে কে কে আছে? টু ক্যাটস আছে, তাই তো? সেই জন্য টু এর রেসপেক্টে আমরা এটাকে অ্যামাং এর জায়গায় ইট শুড বি বিটুইন। ক্লিয়ার? বেশ, তাহলে পরের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 3। Most of my friends heard the earthquake, but I was totally unaware of it। দেখো আনঅ্যাওয়ার পরে অ্যাওয়ার বা আনঅ্যাওয়ার যাই বলো, ফলোড বাই প্রিপোজিশন অফই হয়, এই পার্টটাতে কোনো ভুল নেই, ঠিক আছে? আই ওয়াজ টোটালি, এই জায়গাটাও কোনো ভুল নেই। তাহলে ভুলটা কোথায়? মোস্ট অফ মাই ফ্রেন্ডস, অধিকাংশই আমার বন্ধু, হার্ড দ্য আর্থকোয়েক। আমরা কি একটা আর্থকোয়েক হলে সেটাকে কি শুনতে পাই? কখনোই না। এই যে পৃথিবীটা কাঁপছে, আমার পায়ের তলায় মাটি কাঁপছে যখন, তাহলে সেটা আমি কি করছি? ফিল করছি, তাই তো? তাহলে এখানে হার্ড কথাটা আমরা ইউজ করতে পারবো না, তার রেসপেক্টে হবে ফেল্ট, কারণ আর্থকোয়েককে ফিল করা হয়, কেমন? সুতরাং এটা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না, এটা একটা ওয়ার্ডের মিস্টেক, কেমন? তো হার্ডের জায়গায় আমরা লিখবো ফিল। যেমন সি দ্য পালস, আমরা অনেক সময় বলি পালসটা দেখো, তো পালসকে আমরা এভাবে দেখতে পাই নাকি? তো পালসকে দেখতে গেলে ওটাও ফিল করতে হয়, ফিল দ্য পালস, কখনোই সি দ্য পালস হয় না, কেমন? এক্ষেত্রেও সেম, যে হার্ড কথাটা আর্থকোয়েকের সঙ্গে রিলেটেড না, আর্থকোয়েককে আমরা ফিল করি, দ্যাটস ওয়াই it should be felt। Very good. Come to next question. The new device aims at eliminating the risks of shortcomings। একটুখানি বলি, এই aim at followed by verb ing, এটা একটুখানি মনে রেখে দিও। aim at always followed by verb ing, এটা একটু নোট করো। কারণ কেন বললাম না, এটা অনেক সময় কোয়েশ্চেন পেপারে এইভাবে দেওয়া থাকে, এম টু প্লাস ভার্ব, এটা কোনো অবস্থাতেই হবে না। অলওয়েজ এম ইজ ফলোড বাই অ্যাট, দেন ফলোড বাই ভার্ব আইএনজি। এখানে থাকতে পারতো যদি ওই অন্য জায়গায় ভুল না থেকে, এখানেও এইভাবে দিতে পারতো, এইমস টু এলিমিনেট দ্য রিস্ক। দেখো কোয়েশ্চেনটা দেখে কখনো মনে হতে পারে না যে কোয়েশ্চেনটা ভুল আছে, বাট এই জায়গাটাতে একটা এরর দেওয়ার প্রবাবিলিটি থাকে, সুতরাং এটাকে এক্সপ্লেন করলাম। নেক্সট দেখো, তাহলে এই পার্টটাতে কোনো ভুল নেই। শর্ট সার্কিটিং বলে কোনো ওয়ার্ড হয় না, কথাটা হয় শর্ট সার্কিট, অর্থাৎ CIRCUIT, কথাটা শর্ট সার্কিট, এর সাথে আইএনজিটা হবে না, কেমন? তাহলে এখান থেকে আমরা দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে শর্ট সার্কিট, এটা অ্যাবসলিউটলি রং, ইউজ করা হয় না। আর এম এর পরে অলওয়েজ অ্যাট,
দেন ফলোড বাই ভার্ব আইএনজি। কখনোই এম এর পরে টু প্লাস ভার্ব হয় না, যদিও সেন্টেন্সটা শুনতে খারাপ লাগে না, কিন্তু গ্রামাটিক্যালি এটা ভুল, রং। কেমন? এই দুটো পয়েন্ট এখান থেকে মনে রাখো। নেক্সট কোয়েশ্চেনে আসি, নলেজ অ্যান্ড উইজডম। আমরা কি জানি, অনেক ক্ষেত্রেই দুটো নাউন একসাথে যদি অ্যান্ড ডি কানেক্টেড থাকে তাহলে সেম আইডিয়াকে এক্সপ্রেস করে। নাউন অ্যান্ড নাউন, এটা অনেক সময় সেম আইডিয়া প্রকাশ করে। কেমন? নাউন অ্যান্ড নাউন সেম আইডিয়া। যেমন কোন কোনগুলোর মধ্যে পড়ে? ব্রেড অ্যান্ড বাটার, তাই তো, ব্রেড অ্যান্ড বাটার আছে, রাইস অ্যান্ড কারি, টাইম অ্যান্ড টাইড, ফ্লো অ্যান্ড এব, ঠিক আছে, হর্স অ্যান্ড ক্যারেজ, এটসেট্রা। এগুলো প্রত্যেকটা হচ্ছে সেম আইডিয়া, এদের সঙ্গে ভার্ব হয় সিঙ্গুলার। বাট নলেজ অ্যান্ড উইজডম এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট। ও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এই বলি, হিউ অ্যান্ড ক্রাই, এটা প্রায়শই এমনকি ভয়েস চেঞ্জেও দেয়। হিউ অ্যান্ড ক্রাই এটা একটুখানি স্পেশালি বলে রাখলাম, এটাও সেম আইডিয়ার মধ্যে পড়ে। কেমন? যখন এটা ভয়েস চেঞ্জ দিয়ে দেয় তখন জেনারেলি অনেকেই ভার্বটা প্লুরাল করে দেয়, কখনোই হবে না, এটাকে মনে রাখবে, এটাও সেম আইডিয়ার মধ্যেই পড়ে। তো নলেজ অ্যান্ড উইজডম কিন্তু সেম আইডিয়ার মধ্যে পড়ে না, তো এটা একটা ডিফারেন্ট আইডিয়া এবং সেই কারণে ভার্বটা সেক্ষেত্রে প্লুরাল হয়। সেম আইডিয়া হলে ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু ডিফারেন্ট আইডিয়া বা ডিফারেন্ট থিং বা ডিফারেন্ট পার্সনস বোঝালে ভার্ব হয় প্লুরাল। তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই কারণে ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করতে পারবো না। দ্যাটস ওয়াই ইট শুড বি মেক, নট মেক্স। ক্লিয়ার? বেশ, তাহলে পরের কোয়েশ্চেনে আছে, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোন ইটস ব্যাঙ্কস। বিষয়টা কলোকুয়ালি আমরা এই ওভারফ্লোন কথাটা বলে ফেলি। দেখো, দ্য রিভার হ্যাজ এর পরে ভার্বের ভিটি ফর্মটা বসে, তো ওভারফ্লোন কথাটা একটুখানি বলে রাখি, ফ্লাই, তার ভি টু ফর্ম হচ্ছে ফ্লিউ, ভিটি ফর্ম হচ্ছে ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। কিন্তু আমরা যদি বলি শুধু ফ্লো, তার ভি টু ফর্ম হচ্ছে ফ্লোড, ভিটি ফর্ম অলসো ফ্লোড, ইডি। এখানে কিন্তু ফ্লো, ফ্লোন, ফ্লোন হয় না, এগুলোকে ঠিকঠাক করে মনে রাখবে। সিমিলারলি ওভারফ্লো এরও সেম কনসেপ্ট, ওভারফ্লো হলে তার ভি টু ফর্ম হচ্ছে ওভার ফ্লোড, ভিটি ফর্ম হচ্ছে ওভার ফ্লোড। তাহলে এখানে আমার ভিটি ফর্ম কি করা আছে, হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের ভিটি ফর্মটা বসে, তাই তো, হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে ওভারফ্লোর ভি থ্রি ফর্মটা কি, ওভারফ্লোড। তাহলে আমাকে আনসার কি করতে হবে, ওভারফ্লোড করতে হবে, তাই তো। তাহলে আনসারটা হবে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্কস। বোঝা গেল? তাহলে এইভাবে কোয়েশ্চেনগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? বেশ, আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7, the police is investigating for the recent happening in the area, তাই তো। বেশ, পুলিশ is investigating, পুলিশ is investigating, এই পুলিশ এই নাউনটা কি নাউন না, প্লুরাল নাউন। আর কে কে আছে পুলিশ ছাড়া? পুলিশ, পিপল, পোল্ট্রি, পিজেন্ট্রি, জেন্ট্রি, ক্যাটল, তাই তো, ইনফ্যান্ট্রি, ক্যাভালরি, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্লুরাল নাউন। তো এই প্লুরাল নাউন যদি হয় তাহলে সাবজেক্টে আছে and the noun is plural, that's why ভার্বটাকেও আমরা প্লুরালে লিখব। সেই কারণে পুলিশের সঙ্গে ভার্ব অলওয়েজ প্লুরাল। তাহলে এই সেন্টেন্সের কনটেক্সটে
আমরা ভার্বটা লিখবো আর। তাহলে আরেকবার বলে নেই কে কে কোন কোন নাউন্স গুলো আছে যেগুলো প্লুরাল। ক্যাটল। আর এদের সাথে একটা কথা বলে রাখি, এস বা ইএস যোগ করা যায় না। পুলিশেস, ক্যাটলস, ইলেকটোরেটস হয় না। তাহলে পুলিশ, পিপল, পোল্ট্রি, জেন্ট্রি, পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়কে বলে, জেন্ট্রি, পিজেন্ট্রি, ক্যাটল, ঠিক আছে, ইলেকটোরেট, ঠিক আছে, ক্লার্জি এটাও বলা যায়, ক্লার্জি, CLERGY, ক্লার্জি, জেন্ট্রি, ইনফ্যান্ট্রি, INFANTRY, ইনফ্যান্ট্রি, ক্যাভালরি মানে পদাতিক সৈন্যদলকে বলে, CAVALRY, ক্যাভালরি, ইলেকটোরেট, ELECTORATE, ইলেকটোরেট। এই যে নাউন্স গুলো বললাম, এই নাউন্স গুলো অলওয়েজ প্লুরাল নাউন। তো যখন এদিকে সাবজেক্টে আমরা ইউজ করব, the verb must be plural. Clear? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 8. This happened just exactly 5 years ago. প্রথমত এখান থেকে দুটো ইনফরমেশন দেব এই সেন্টেন্সটাতে। কি কি না, এগো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কেমন? এগো আর বিফোর দুটোই বলে রাখি, যখন বলছি যখন ইনফরমেশন দুটোই দিয়ে রাখছি। দেখো, এগো মানেও আগে, বিফোর মানেও আগে। তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কোথায়? মিনিং তো সেম। এগো মিনস বিফোর, বিফোর মিনস এগো। তোমাদের মনে হতে পারে এগো মানে তো অনেক আগে, বিফোর মানে কিছুদিন আগে। একদমই না, এরকম কোনো কনসেপ্টই নাই এগো আর বিফোরের। এই এগো বিফোরের ডিফারেন্স হচ্ছে ইউসেজের ডিফারেন্স, মিনিং এর কোনো ডিফারেন্স না। কি ডিফারেন্স না, এগো যখন ইউজ করব টেন্সটা হবে সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে পার্থক্যটা। তাহলে এগো যেখানে ইউজ করবো, দেখো হ্যাপেন্ড, সাবজেক্ট V2 এগো আছে ওই কারণে, 1 নম্বর ইনফরমেশন। আচ্ছা, বিফোর যেখানে ইউজ করা সেটা হচ্ছে পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাজ, হ্যাভ বা হ্যাড যাই বলো, প্লাস V3 প্লাস বিফোর। তাহলে বিফোরকে ইউজ করলাম কোথায়? পারফেক্ট টেন্সে। এগোকে ইউজ করছি সিম্পল পাস্ট টেন্সে। সে দুদিন আগে মারা গেছে আমরা তো বলি, তাহলে হি ডাইড 2 days ago। এটা কি দীর্ঘদিন বোঝাচ্ছে কি? তাহলে টেন্সটা দেখবো কোন টেন্সে আছে। তাহলে হি ডাইড 2 days ago। I have met him, I have met him 2 days ago হবে না? I have met him 2 days before। এবার দেখো, যদি কোনো সেন্টেন্সে কাকে চেঞ্জ করবে, ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, he died 2 days ago। এই সেন্টেন্সটা হলো ঠিক। এবার কখনো একটা জিনিস মনে রেখে দিও, এই এগো বা বিফোরকে কখনো চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয় টেন্সটাকে চেঞ্জ করবে। এখানে যদি কখনো বিফোর থেকে থাকতো, হি ডায়েড 2 days বিফোর যদি থাকতো, বিফোরটাকে আমরা বিফোরই রাখতাম, টেন্সটাকে চেঞ্জ করতাম, হি হ্যাজ ডায়েড করে দিতাম তখন। কারণ টাইম কখনো চেঞ্জ করা যাবে না। এগো বিফোরকে তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করলে টেন্সটাকে চেঞ্জ করবে। বোঝা গেল? এগো বিফোর চেঞ্জ হবে না, টেন্সটা চেঞ্জ হবে। এই সেন্টেন্সটা লিখলাম এই কারণে, এগোর জায়গায় যদি আমি বিফোর ইউজ করতাম টেন্সটা হ্যাজ ডায়েড করতে হতো। ক্লিয়ার? এইটা বলতে চাইলাম। বেশ, আমরা আমাদের কোয়েশ্চেনে আছি এবার। তাহলে এখান থেকে নাম্বার 2 ইনফরমেশনটা কি পাই না, জাস্ট আর এক্স্যাক্টলি এই দুটো ওয়ার্ড কখনো একসাথে ইউজ করা যায় না। এই প্রসেসটাকে বলা হয় রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে সুপারফ্লুয়াস, গ্রামাটিক্যাল নেম হচ্ছে রিডান্ডেন্সি, REDUNDANCY। আর কোন কোন ওয়ার্ডস গুলো আছে? পেয়ার অফ ওয়ার্ডস,
যেগুলোকে আমরা একসাথে ইউজ করতে পারি না। অ্যাপ্রোচ নিয়ার একসাথে ইউজ করা যায় না। ট্রু ফ্যাক্ট একসাথে ইউজ করা যায় না, দিস ইজ ট্রু অথবা দিস ইজ ফ্যাক্ট। রিটার্ন ব্যাক একসাথে ইউজ করা যাবে না। ইউনিভার্সাল অল না। ইউনিভার্সাল জাস্ট এক্স্যাক্টলি না। ঠিক আছে, তো এই যে ওয়ার্ডস গুলো বলছি মানে পেয়ার অফ ওয়ার্ডস গুলো, জাস্ট, কন্টিনিউ এনি লঙ্গার, রিপিট अगेन, রিপে ব্যাক, এই যে পেয়ার অফ ওয়ার্ডস গুলো বললাম এদেরকে কখনো তুমি একসাথে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারবে না। কারণ কি, এগুলো তো সেম মিনিং। রিটার্ন ব্যাক, রিটার্ন মানেও যা, ব্যাক মানেও তাই। সাডেনলি কাম অ্যাক্রস কখনোই হবে না, এটা মনে রাখবে। তাহলে এই যে পেয়ার অফ ওয়ার্ডস গুলো যেগুলো বললাম এগুলো রিডান্ডেন্সির মধ্যে পড়ে। তো রিডান্ডেন্সির মধ্যে যেহেতু পড়ে, উই ক্যান নেভার ইউজ দিস পেয়ার অফ ওয়ার্ডস টুগেদার ইন আ সেন্টেন্স। আমরা সেন্টেন্সে একসাথে ইউজ করতে পারবো না। ক্লিয়ার? বেশ, তাহলে এখান থেকে আমাদের কি ভুল হলো না, জাস্ট আর এক্স্যাক্টলি একসাথে ইউজ করব না। তাহলে দিস হ্যাপেন এক্স্যাক্টলি 5 years ago, আমরা জাস্টকে অমিট করে দেব। ঠিক আছে, জাস্টকে এখানে আমরা অমিট করব। তাহলে এখানে হবে কি, দিস হ্যাপেন এক্স্যাক্টলি 5 years ago। তাহলে এখান থেকে আরেকটা জিনিস যেটা বোঝালাম তোমাদেরকে, এগো আর বিফোর ডিফারেন্সটা বোঝালাম। আমরা যতগুলো যেগুলো পয়েন্ট পাবো প্রবাবল সেগুলো সব কটাকে বলবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন নাম্বার 9, আস্ক হার টু কল মি হোয়েন সি উইল কাম ব্যাক। দেখো এই পার্ট থেকে, এই হোয়েন থেকে রেস্ট পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এই পার্টটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি করে বুঝলাম সাবঅর্ডিনেট ক্লজ? তুম করে বলে দিলেই তো আর হলো না যে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে আইডেন্টিফাই করতে হয় তোমাদেরকে সেটা একটু বলে দেখি। যতগুলো WH ওয়ার্ড আছে প্রত্যেক কটাকে বলবে সাবঅর্ডিনেট কনজাংশন। হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, দ্যাট, যাই বলো না কেন, এগুলো প্রত্যেক কটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, এটা মনে রাখবে। এছাড়াও WH ওয়ার্ড ছাড়াও অনেক সাবঅর্ডিনেট কনজাংশন আছে, অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, আনলেস, এগুলো সবই সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে পুরোটাই বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। এবার বলি, সাবঅর্ডিনেট ক্লজ কখনো সিম্পল ফিউচার টেন্সে হবে না। সিম্পল ফিউচার এটা হবে না, অর্থাৎ সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস V1 এই ফর্মে হবে না। ঠিক আছে, তার রিপ্লেস কি হবে না, তার রিপ্লেস হবে সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ এই ফর্মে লিখবো। তাহলে সাবজেক্ট প্লাস V1 হলে when she comes back, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই will come এর রিপ্লেস করব আমরা will come, এটা ফুল এই পার্টটা, তার রিপ্লেস করব আমরা comes। দিস ইজ দ্য আনসার, এই পার্টটা হবে আনসার পার্ট, অর্থাৎ সি উইল কাম এর রিপ্লেস হবে কামস। কেন কামস না, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? পরে কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নাম্বার 10, though the police tried all sorts of methods to elicit information। আচ্ছা একটুখানি বলে রাখি, ইলিসিট এই ওয়ার্ডটার মিনিং কি না, প্রহিবিটেড বাই ল। ইলিসিট এটা ওয়ান ওয়ার্ডে আসে, প্রহিবিটেড বাই ল এর সিনোনিমাস ওয়ার্ড ইল্লিগাল বলা যায়, বাট ইল্লিগাল কথাটা মিনিং একটু হলেও আলাদা। ইল্লিগাল আর ইলিসিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, ইল্লিগাল মিন্স প্রহিবিটেড, ইল্লিগাল মিন্স এগেইনস্ট লিগাল প্রসেস, তাকে বলে ইল্লিগাল।
এগেইনস্ট লিগাল প্রসেস সেটা হচ্ছে ইললিগাল, আর ইলিসিট কথাটা মিনস প্রহিবিটেড বাই ল, ঠিক আছে? ইলিসিট মিনস প্রহিবিটেড বাই ল। প্রহিবিটেড বাই ল। তাহলে এবার দেখো প্রহিবিটেড বাই ল যদি হয়, দ্য পুলিশ ট্রাইড অল সর্টস অফ মেথডস টু ইলিসিট, হবে না? তাহলে টু প্রহিবিটেড বাই ল, এটা নিশ্চয়ই এখানে মিনিং বোঝাচ্ছে না। তাহলে এখানে হবে যে রিপ্লেস ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে এলিসিট, ELICIT। এলিসিট কথাটা মানে হচ্ছে টু গেট ইনফরমেশন, টু গেট ইনফরমেশন, দ্যাট ইজ এলিসিট। সেই কারণে এখানে আনসার হবে ইলিসিট, ইলিসিটের পরিবর্তে ইট শুড বি এলিসিট। দিস ইজ দ্য আনসার, ঠিক আছে? টু গেট ইনফরমেশন, কোন তথ্য পাওয়াটা, ঠিক আছে, সেটাকে বলা হয় এলিসিট। এই হচ্ছে কোয়েশ্চেন্স, কেমন? তো তোমরা যে রুলস গুলো বললাম ডেফিনেটলি নোট করে নিয়েছো, এগুলোকে প্র্যাকটিস করতে থাকো রেগুলারলি, দেখবে অনেক ইমপ্রুভ করবে। এরকম আরো আরো ছোট্ট ছোট্ট যে ট্রিক্স গুলো আছে, যে রুলস গুলো আছে, আমি বলতে থাকবো, তোমরা ক্লাসগুলোকে কন্টিনিউ করো, ঠিক আছে? ইংলিশ বিষয়ে আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, তাহলে ইংলিশটা আমি বলছি অনেক ইমপ্রুভ করে দেবো তোমাদের। এবং শুধু তাই না, আগামী যে এক্সামস গুলো আসছে সেই এক্সামস গুলোতে কমন পাওয়ার প্রবাবিলিটিও অনেক থেকে থাকবে, কেমন? আর এই যা যা কোয়েশ্চেন্স গুলো করালাম প্রত্যেকটা রেলিভেন্ট কোয়েশ্চেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ স্টে উইথ মি অ্যান্ড স্টে উইথ আস অলসো। টাটা।